মানুষ মানুষের জন্য, আর এই কথাটার সাথে আমরা আরেকটু কথা সংযোজন করছি, মাই টিভি প্রতিবন্ধী মানুষজনদেরও জন্য। এজন্যই মাই টিভি অন এয়ারের সূচনা লগ্ন থেকেই প্রতিবন্ধী মানুষজনদের সহযোগিতার জন্য নির্মাণ করছে। আমি আর কি দেখা পাবো রে এ যারে হায়, আমি যারে হারাইয়াছি জীবনে, ও যারে হারাই, আমি যারে জীবনে, অধীর কুলবা গিয়া গেলে বাসে নতুন চল, মনের কুলবা গিয়া গেলে রে আর না পরে চল, ও যার বেগে গেছে স্বপনের গর্গ, ও সে গোর বান্দি গনে, ও যারে হায়, আমি যারে হারাইয়াছি জীবনে। আব্দুল রহিম বাউল একজন দৃষ্টি প্রতিবন্ধী। আমরা তার গান এবং তার ব্যক্তিগত জীবনচরণ নিয়ে কাহিনী করছি। কেমন আছেন ভাই? আল্লাহ রাখছে ভালো আমাকে। এমনিতে মানে আপনার এই প্রতিবন্ধকতা যেটা মানে দৃষ্টিশক্তির ব্যাপারটা এটা কি জন্ম থেকে ছিল না পরে কখনো কোনো কারণে? এটা আমি ছোট থেকেই, ঠিক আছে, ছোট থেকে কিন্তু বোঝা যায় না গা, এখন যখন বয়স হয়েছে তখন থেকে বোঝা যায় যে চোখের সমস্যা। আগে জানতাম যে চোখে কম দেখা গেলে তাদেরকে অন্ধ বলা হয় অথবা কানা। যখন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি বিপিকেট যখন আমাদের এই উত্তরখান দক্ষিণখানে আসলো, আসার পরে যে শনাক্ত করলো প্রতিবন্ধিতা মানে প্রতিবন্ধী, তখন বুঝতে পারলাম যে যে অন্ধ সে হলো দৃষ্টি প্রতিবন্ধী। আপনি কি ছোটবেলা থেকে দেখেন না? একদম ছোটবেলা আমি দেখতাম ঠিকই, কিন্তু আস্তে আস্তে যখন বয়স বাড়তি ধরলো তখন আস্তে আস্তে মনে করেন চোখের আলো কমে গেল। তো আপনার জীবন সংগ্রামটা নিয়ে একটু বলেন যে কীভাবে সার্ভাইভ করলেন, কীভাবে ছিলেন বা কেমন আছেন? না এখন মনে করেন কষ্টের দিন পার হয়ে এখন মনে করেন পরিবার নিয়ে আছি। আমার 2 ছেলে, আল্লাহ আমার, এক ছেলে 7-এ পড়ে, আর এক ছেলে আমার কাছে, আর ওয়াইফ আছে আমার। ওই কিছু টুকিটাকি মনে করেন ছাগল হাঁস মুরগি লালন পালন করে মোটামুটি এখন চলা যায়। এই ছাগলগুলি কি অনেক আগে থেকে পালতেছেন আপনি? 2-2.5 বছর ধরে পালতেছি। আমি 2টা ছাগল দিয়ে প্রথম চালু করছিলাম, এখন মনে করেন কিছুদিন আগে 8টা ছাগল বিক্রি করে বেড়াইছি, কারণ ভুসি খাবারের দাম বেশি। এখন মোটামুটি আবার 8টা আমার আছে। প্রতিবন্ধী ব্যক্তি যারা, তাদেরকে এরকম সুযোগ সুবিধা করে দেওয়া গেলে তারা নিজেদের মতো করে দাঁড়ায় যেতে পারবে, বা চেষ্টা করলে কারো মানসিক জোর থাকলে। বিপিকেস লিডারশিপ ট্রেনিং এবং কিভাবে চলা যায়, আপনার হাঁস মুরগি ছাগল এগুলো লালন পালন করে কিভাবে মানে মোটামুটি যে চলন যায় সেই ব্যবস্থা, তাদের যে পরামর্শ এবং প্রশিক্ষণ সেটা আমাদেরকে তারা দিচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তি শনাক্ত করার পরে ওয়ার্ড পর্যায়ে আমরা তাদের নিয়ে একটা তৃণমূল সংগঠন করি। সেই তৃণমূল সংগঠনের থেকে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে প্রথমে যে কাজটা করা হয়, তাদেরকে আমরা সেলফ কনফিডেন্স বিল্ডিং, মানে প্রতিবন্ধী ব্যক্তির স্ব-আস্থা জাগরণ। একজন প্রতিবন্ধী ব্যক্তি
সে যেন হতাশায় না ভোগে, তার মনের মধ্যে যেন আত্মবিশ্বাস সৃষ্টি হয়। সেজন্য আমরা এই প্রশিক্ষণটা প্রথমে তাদেরকে প্রদান করি, যেন সে নিজেকে মানুষ হিসাবে ভাবে, সে নিজেকে ওই সমাজের একজন হিসাবে ভাবে, সে একজন পরিবারের একজন সদস্য হিসাবে ভাবে। এইভাবে তাদেরকে যখন আমরা আত্মবিশ্বাসী করে তুলি, তারপরে আমরা তাদেরকে যে প্রশিক্ষণটা প্রদান করা হয়, যে তাদেরকে আমরা ওই সংগঠনটা কিভাবে পরিচালনা করা হবে, সংগঠনে কিভাবে ম্যানেজমেন্ট করা হবে, সেই কাজটা করি। তারপরে প্রতিবন্ধিতা কিভাবে প্রতিরোধ করা যায়, যে একজন প্রতিবন্ধী ব্যক্তি যেন সে নিজে ওই সমাজে ওই পরিবারে ভূমিকা রাখতে পারে, যে প্রতিবন্ধিতা প্রতিরোধের জন্যে। আমি আবার টুকিটাকি মনে করেন লোকসঙ্গীতের সাথে জড়িত আছি। কিন্তু গানটা কি কোনো মানে প্রফেশনাল ব্যাপার, মানে আর্থিক লেনদেনের সাথে জড়িত আছে গানটা, না শুধু শখের বসেই গানটা করে? আসলে কি গান হইলো আপনার বাপ জগৎ, যার ভিতরে বাপ আছে সে ওই লোকসঙ্গীত গাইতে পারবে। এক হিসাবে শখের বিষয়ক, আরেক দিকে মনে করেন দেখা যায় গান গাইলে আর্থিক কিছু সহযোগিতা পাওয়া যায়। আমার যে লোকসঙ্গীত গান এবং আমার যে কথা, আমার যে যে ছাগল পালনের যেই এটা প্রতিবন্ধীরা পারে, এটা দেখবেন। যেমন অনেকে মনে করেন টাকা খালি আর্থিক হিসাব করে টাকা, আমি মনে করি যে আর্থিক টাকা না, যে বুদ্ধি, পরামর্শ, প্রশিক্ষণ। আপনি আমার কিছু টাকা দিলেন, এটা আমি আইনা খেয়ে নিলাম, এটা তো আপনি আমার ক্ষতি করলেন। আর আপনি যদি আমার একটা পরামর্শ, বুদ্ধি, প্রশিক্ষণ দিয়ে দেন, তাহলে আমি এটা দিয়ে এই বুদ্ধি নিয়ে আমি সারা জীবন চলতে পারবো। আমি সবচেয়ে হতাশায় ছিলাম যখন বিপি গ্যাস না আসছে, কারণ আমরা ঘর থেকে যারা প্রতিবন্ধী ভাব হইতাম না, যেহেতু বিপি গ্যাস আমাদেরকে ঘর থেকে ভাগ করে নিচ্ছে, প্রশিক্ষণ, ট্রেনিং, পরামর্শ দিয়ে এই যখন আমাদেরকে ঘর, তখন আমাদের কোনো বাধা নেই। এই কথাটাই সকলের কাছে পৌঁছায় দেওয়ানোর জন্যই বিভিন্ন এনজিও, প্রতিবন্ধীদের যে এনজিও গেছে সবাই কিন্তু প্রশিক্ষণ এটাই বলে যে আমিও পারি, আমরাও পারি। অনুষ্ঠানের মাধ্যমে আমি সকল বাংলাদেশের যত আমার এই চ্যানেলে এই অনুষ্ঠানটা দেখবেন, সকলকে শুভেচ্ছা জানাই যে আমার এই অনুষ্ঠানটা দেখে আপনারা সবাই অবগত হবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি আশা করি যে প্রতিটা পরিবারে যাদের স্ত্রীও যদি একটা হাত না থাকে, তাহলে কিন্তু স্বামীর কিন্তু এগিয়ে আসতে হবে, তার সেবা যত্ন করতে হবে। দুজনের কিন্তু দুজনের জন্য দরকার, প্রয়োজন। সেদিক দিয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। আমরা মোটামুটি সুখী পরিবারে, এক কথায় যা বলা যায় সুখী পরিবার। উত্তরখানের বালু নদী পাড়ের এই গ্রামটি স্নানঘাটা। এদিকটার বেশিরভাগ লোকজনই কৃষি নির্ভর। আজ আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এখানকারই এক প্রতিবন্ধী পরিবারের সাথে। বাক প্রতিবন্ধী এক মায়ের কোলে জন্ম নেয়া 4 সন্তানই বাক এবং শ্রবণ প্রতিবন্ধী। এতে গোস্বা হন পুরুষ মানুষটি। এক আধার রাতে দেশান্তরী হন, আর ফেরেননি। তবুও অপেক্ষায় থাকে মা আর তার প্রতিবন্ধী সন্তানরা। করুণা হয় প্রতিবেশী জনের, তারাই আঁকড়ে রেখেছেন আলোকহীন এই মানুষজনদের। প্রিয় দর্শক, আমরাও পারি অনুষ্ঠান থেকে আজ আপনাদেরকে নিয়ে এমন এক জায়গায় আসছি যে সত্যিকার অর্থেই তাদের দেখে পুরো পরিবারটার কথা শুনে আমার গলা ধরে আসছে। আমি আসলে ঠিক উচ্চারণে যেতে পারছি না, এরকম একটা ব্যাপার। একটা ফ্যামিলিতে আপনি দেখতে পাচ্ছেন ওই পাশে 4 জন মানুষ। এই 4 জন মানুষের 4 জন মানুষই বধির এবং বোবা। তাদের এই প্রতিবন্ধকতা থেকে বের করে আনা বা বের হয়ে আসাটা সত্যিই একটা দুষ্কর ব্যাপার। আমরা আজকে যার সঙ্গে কথা বলবো ওনাদের ব্যাপারে, উনি তাদের প্রতিবেশী। আবার সঙ্গে কথা বলবো, আবার সঙ্গে কথা বলে তাদের অবস্থানটা একটু বোঝার চেষ্টা করবো। চলুন। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
তো আমরা আসছি একটা অনুষ্ঠান করি আমরা মাই টিভিতে, আমরাও পারি অনুষ্ঠান। যে আমরাও পারি অনুষ্ঠানটা চলে এরকম যে প্রতিবন্ধী মানুষরা, প্রতিবন্ধী ব্যক্তিরা শুধু সমাজে বোঝা না, তারা নিজেরাও কাজ করে চলতে পারেন। যে এরকম যারা আছেন যে নিজেরা কাজ করে চলেন বা তাদেরকে যে ব্যবস্থাটা করে দেওয়া, তারা তো চাইলেই কাজ খুঁজে পায় না, এরকম মানুষদের নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করি। তো আজকে এখানে আসছি, তো ওনাদের তো কারোর সঙ্গে আসলে কথা বলতে পারতেছি না। আমি একটা ফ্যামিলিতে চারজন মানুষই বধির। এবং তো আপনি একটু ওনাদের সম্পর্কে বলেন। আমি ওর প্রতিবেশী, আমি একমাত্রই ওর দেখাশোনা করি। ওর স্বামী ছিল, যখন 4-4টা বাচ্চা বোবা হয়েছে তখন ওর স্বামীটা ওর ফ্যামিলিটা ফালাই রাখা চলে গেছে। চলে যাওয়ার পরে এখন অসহায়। ওখানে এলাকায় কিছু প্রতাপশালী ধনী ব্যক্তি আছে, ওনারা বছরে একটা সাহায্য জাকাত ফেতরা দেয়। তাছাড়াও ওরা যদি কোনো অসহায় বিপদে পড়ে, আমরা প্রতিবেশীরা আছি, কিছু চাল, কিছু টাকা, কিছু বাজার সদাই, কিছু মাছ তরকারি এভাবে দিয়ে আমরা সাহায্য সহযোগিতা করি, সংসার চলে। এভাবে কতদিন কিভাবে চলবে, এটা আমরা চিন্তিত আছি, খুবই চিন্তিত আছি। এই যে পরিবারটাতে আমরা আসলাম, যে পরিবারের সবগুলি মানুষই বাক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, তো আপনারা তো পড়শি, আমরা যথেষ্ট হেল্প করি। তারপর আপনারা যদি কেউ থাকেন তো অগপতি একটু মায়া ধায়া কইরা একটু হেল্প করেন। আর ওই যে একটা ছেলে আছে, ওরা একটা কাজের ব্যবস্থা যদি কইরা দেন ভবিষ্যতের জন্য, তো ইনশাল্লাহ আপনাকে লেগে দোয়া করবো, আমরাও দোয়া করবো ইনশাল্লাহ। এই জাতীয় অভিজ্ঞতার মুখোমুখি আগে আর কখনোই হয়নি। একটা পরিবারে চারজন মানুষই শ্রবণ প্রতিবন্ধী, চারজন মানুষই বাক প্রতিবন্ধী, কিন্তু সাধারণ মানুষের জীবন আছে, তাদের আছে এক ধরনের খাওয়া পড়ার ব্যাপার। তো আমি জানি না আমাদের অনুষ্ঠান কারা কোথা থেকে কীভাবে দেখছেন। যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই মানুষগুলির জন্য কিছু করতে পারেন, একটু কাজের সুযোগ করে দিতে পারেন, তারা দান দক্ষিণা নির্ভর জীবন দিয়ে আসলে এদের জীবনযাপন সম্ভব না। একদিন দুদিন করে হয়তো সম্ভব। আসলে এদের জন্য একটা কাজের ব্যবস্থা যদি হয়ে যায় কোথাও কোনোভাবে, কারণ বাক প্রতিবন্ধী কিংবা শ্রবণ প্রতিবন্ধীদের দিয়েও কাজ করিয়ে নেওয়া সম্ভব, তবে সেটা একটু কষ্টকর ব্যাপার। তো যদি কোনো মহৎ ব্যক্তি কিংবা কোনো প্রতিষ্ঠান তাদের দিয়ে একটু কাজের সুযোগ তৈরি করতে পারেন, দয়া করে আপনারা সহযোগিতার হাত নিয়ে এগিয়ে আসবেন। গগনেতে ডাকে দে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান